হ্যালো বন্ধুরা, চলতে চলতে একটু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগতম। আমি রয়েছি অতনুর সঙ্গে রয়েছে অর্ণব। এবং আজকে আমরা যাচ্ছি একটা জায়গাতে, এর আগে আমরা দেখেছিলাম লাহিড়ী বাবার আশ্রম। তো আজকে আপনাদের দেখাবো এমনই একটা আশ্রম যা আপনারা দেখেননি, যে আশ্রমটার কথা আপনারা হয়তো শুনেনও নি। তো তেমনি একটা আশ্রম, এই আশ্রমের সন্ধান আমরা পেয়েছি। সেই আশ্রমের সন্ধান আমরা আপনাদের আজকে দিতে চলেছি। তো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণভাবে, স্কিপ না করে, এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিন। যারা আমাদের চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। সারাদিন যাতে ভালো ভালো ভিডিও এনে আমরা আপনাদের দেখাতে পারি। প্রত্যন্ত গ্রামের মধ্যে একটি আশ্রম চলেছে, আমরা এসে গেছি প্রায় একেবারে নিকটস্থ। বন্ধুরা, এই সেই আশ্রম দূর থেকে দেখা যাচ্ছে। কাছ থেকে গিয়ে আমরা ডিটেলসে আপনাদের দেখাবো আশ্রম সম্বন্ধে, আশ্রম কেমন, কতটা ভালো লাগলো, আপনাদের কতটা ভালো লাগে আপনারা দেখুন। চলেছি আমরা আশ্রমের মেন গেটের একেবারে ঠিক সামনে। গ্রীষ্মকালে গেট খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত আদেশ অনুসারে আশ্রম কর্তৃপক্ষ। হরা শিব শঙ্কর আশ্রম। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। দুজনে এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি হরা শিব শঙ্কর আশ্রমের সামনে। তো এবার আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরও দেখাবো আশ্রম সম্বন্ধে একেবারে ডিটেলস। তো চলুন ভিতরে যাই। গেট আমরাই খুলে নিচ্ছি, গেট খোলা আছে দেখলাম। আমরা চলেছি আশ্রমের ভিতরে। খুব সুন্দর পরিবেশ প্রথম থেকেই। তবে জানি না আজকে এই ওয়েদার বা আকাশ আমাদের সঙ্গ দেবে কিনা, তো দেখা যাক। অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়েছে ঝিরঝির করে। তো আমরা ধীরে ধীরে আশ্রমের ভিতরে প্রবেশ করছি। সেই মুহূর্তে কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে। হরা শিব শঙ্কর আশ্রম এখন আমাদের ঠিক সামনে। এখানে কি আছে পুঙ্খানুপুঙ্খ আমরা দেখানোর চেষ্টা করব। খুব শান্ত নিরিবিলি একটা আশ্রম, সময় কাটানোর জন্য ভীষণই উপযোগী একটা পরিবেশ। এখানে শবদাহ করা হয় দেখা যাচ্ছে। এর কাছে গিয়ে দেখে নিই বন্ধুরা, এখানে শবদাহ করা হয়। শবদাহের টাটকা নিদর্শন কিন্তু এখানে দেখা যাচ্ছে। রীতিমতো শবদাহ কিন্তু এখানটায় হয়ে থাকে এবং 2-1 দিনের মধ্যে সেটা হয়েছে। 2-1 দিন নয়, হয়তো আজকেই হয়েছে, কারণ ওখানে কিন্তু ধূপের ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। এটা আশ্রমের 2 নম্বর প্রবেশদ্বার। চারিদিক গাছপালায় ভর্তি। বৃষ্টি কিন্তু আমাদের পিছু ছাড়ছে না, ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছু বিক্ষিপ্ত মানুষজন রয়েছেন এখানে, দেখাবো। শিব শঙ্কর, হরা শিব শঙ্কর আশ্রম, অথচ শিব থাকবে না এটা হতে পারে না। রয়েছে শিবের মূর্তি, শিবলিঙ্গ। আশ্রমের মাতা রানী আমাদেরকে পরবর্তী এক মন্দির খুলে দেখাচ্ছে। এখানে রয়েছে রাধা গোবিন্দ মূর্তি। সামনে রয়েছে নাট মন্দির, বসবার জায়গা। যারা শবদাহ করতে আসেন এখানে, সেই সব যাত্রীদের
বিশ্রামের জন্য এই নাট মন্দির। পাশে রয়েছে দুর্গা দালান, দেখবো আমরা। এই হলো দুর্গা মন্দির। আমাদের সঙ্গে আমাদের সহযোগী হচ্ছে মহারাজ রয়েছেন এই আশ্রমের, যিনি প্রতিষ্ঠাতা সেই মহারাজ। ওনার আমরা শুনলাম একটু আগে মাতা রানীর মুখে শুনলাম যে ওনার একক প্রচেষ্টায় এই সম্পূর্ণ আশ্রমটা দাঁড়িয়ে রয়েছে। হয়ে গেছে। এখানে রয়েছে মা তারার সম্পূর্ণ একটি মূর্তি দেখতে পাচ্ছেন। সব কিন্তু হয়েছে মহারাজের একক প্রচেষ্টায়, যেটা শুনলাম। আমরা শুনবো, ওনার মুখ থেকে শুনবো অবশ্যই কিভাবে সবকিছু হয়েছে। আমরা দেখি দুর্গা মন্দির। সুন্দর সাজানো গোছানো দুর্গা মন্দির। আপনার নাম? ভোলাগিরি মহারাজ। ভোলাগিরি মহারাজ আপনার। আচ্ছা, এই যে দুর্গা মূর্তি যেটা আমরা দেখলাম, এই দুর্গা মূর্তি, এটা কি এই মূর্তি সারা বছর পূজিত হয় নাকি নতুন ভাবে মূর্তি আছে? না, প্রতিষ্ঠা করা ঠাকুর সারা বছর পূজা। আচ্ছা, মায়ের দুর্গা মায়ের প্রতিষ্ঠা করা। আচ্ছা আচ্ছা, তারা মাও প্রতিষ্ঠা করা। হ্যাঁ, আচ্ছা সারা বছর পূজা। আচ্ছা। আগেই বললাম এখানে সপ্তাহ সম্পন্ন হয় এবং পাশেই রয়েছে একদম পাশে রয়েছে একটা নদী, এবং নদীর উপরে এই ঘাট। সপ্তাহ কার্য সম্পন্ন করতে প্রয়োজন হয়, বস্তি ভাসানোর জন্য যে নদীর প্রয়োজন হয়, এই হলো নদী। এটা হলো, এখানে বলা হয় কানা নদী। নদীটার নাম হচ্ছে কানা নদী। হ্যাঁ, জল দেখতে পাচ্ছি আছে অবশ্যই। জল নদীতে সম্পূর্ণই রয়েছে, কিন্তু পানায় ভরে গিয়েছে। এবার হয়তো এই বর্ষার স্রোতে এই পানাগুলো সরে গিয়ে জলের দেখা পাওয়া যাবে। ঠিক কানা নদীর পাশেই রয়েছে কিন্তু এই আশ্রম, ভোলাগিরি মহারাজের এই আশ্রম এবং আশ্রম সংলগ্ন শ্মশান। আশ্রম তথা শ্মশান ঘাটে একেবারে কানা নদীর। মাটির এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, সেই সাদা ছাই বন্ধুরা, সেই সাদা ছাই, সেই অন্তিম স্থল হরা শিবশঙ্কর আশ্রম। আরো কিছু জিনিস দেখাই আপনাদের। এই হলো, দেখতে পাচ্ছেন, পঞ্চমুণ্ডী আশ্রম। এখানে যজ্ঞ হয়। দেখুন, এখানে কিন্তু রীতিমতো যজ্ঞ করা হয়। সেই পঞ্চমুণ্ডী আসন। দেখুন, এখানে রয়েছে কিন্তু সাধুমা সরস্বতী গিরির সমাধি, অগ্রিম সমাধি। যে মায়ের সাথে আমরা কথা বললাম, সেই মায়ের অগ্রিম সমাধি। এবং এই পঞ্চমুণ্ডী আসনের ঠিক বাঁদিকে রয়েছে হরা শিবশঙ্কর আশ্রমের রূপকার সাধু ভোলাগিরি মহারাজের নিজের দ্বারা নির্মিত জীবিত অবস্থায় নিজের সমাধি আশ্রম। এখানে আলোর ব্যবস্থা উনি করেছেন, দেখতে পাচ্ছেন। তারা মায়ের মন্দির, নাট মন্দির, ওখানে বসে আছেন মাতা রানী এবং মহারাজ। আমরা যাব, এবং এই হলো তাদের ছোট্ট নিবাস, এই হলো তাদের ছোট্ট কুটির। আশ্রমের মাঝে তাদের এই ছোট্ট কুটির, এখানেই তাদের দুজনের বাসস্থান। প্রয়োজনীয় সামগ্রী সহ
সমস্ত আশ্রম শীতকালে ফুলে ফুলে ভরে থাকে, সবই কিন্তু এই মহারাজ এবং মাতা রানীর দুজনের একক কর্ম প্রচেষ্টায়। এটা হলো তারা মায়ের মন্দির। তো তারা মায়ের মন্দিরের ঠিক পিছনে রয়েছে, মহারাজ বললেন যে ভোগ ঘর। তো দেখবো, এই মুহূর্তে বর্ষাকালে একটু অপরিষ্কার হয়ে আছে, উনি বলেন সাফাই এর মধ্যেই হবে খুব শিগগিরই। এই যে মন্দিরটা আছে, মন্দিরটার পেছনেই মা বললেন এই যে টিনের শেডটা আছে সেটাই হোক। ঠিক মন্দির পিছনে এটা হলো মায়ের ভোগ ঘর। ঘাটে আসার মায়ের রাস্তা পরিষ্কার না। একদম ঘাটে আসার রাস্তাটা একেবারে এই মুহূর্তে পরিষ্কার নেই, উনি বললেন পরিষ্কার হবে। ওদিকে রয়েছে শ্মশান যাত্রীদের জন্য, শবদেহ যাত্রীদের জন্য একটা ঘাট রয়েছে, যেটা দেখালাম ওই ঠিক ওই যে ওই জায়গাটায়। আর এখানে এই রাস্তাটা কিন্তু যে এই মুহূর্তে জঙ্গলে ভরে গেছে, এখানটা রয়েছে কিন্তু তারা মায়ের ঘাট। অন্য পরিষ্কার করে দিল, এটা হলো তারা মায়ের ঘাট। লতাঝোপে কিন্তু ভরে গিয়েছে। আর ঘাট হলো এই যে ওদিকে দেখালাম একটা ঘাট রয়েছে, মায়ের ঘাট। আর এটা হলো তারা মায়ের ঘাট, কানন নদীর ঠিক উপরে। এখানটায় বট গাছের নিচে রয়েছে তারা মায়ের জল ঢালার জায়গা, বট, অশ্বত্থ এবং নিমে ঘেরা। আমরা সমস্ত আশ্রমটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম। তো এখন আমরা এই মুহূর্তে বসেছি মা তারার সামনে। মাতা রানী রয়েছেন, এখানে রয়েছে মহারাজ। আমরা একটু কথা বলবো। তো মহারাজ, এই যে আশ্রম যেটা মায়ের মুখে আমরা শুনলাম, আগে তো কিছুই ছিল না, সম্পূর্ণ ফাঁকা ছিল। ওইটা একটা মাটির শিব মন্দির ছিল তখন। আচ্ছা প্রথম ফার্স্ট যখন আমরা আসি আচ্ছা 1979 সালে, আচ্ছা একটা পয়সা নিয়েছিলাম, 1 পয়সা আচ্ছা সম্বল। এই নিয়ে আস্তে আস্তে আমরা ভিক্ষু করে এই মন্দিরে থাকতাম, শিব মন্দিরে। ওখান থেকে একজন গ্রামের লোককে জেনে পড়ার ভ্রমণ মান্না বলে সহযোগিতা করেছিল আমাদের। আচ্ছা আরেকজন ছিল আমরা কাছে বিশ্বনাথ হাই, আরেকজন ছিল নগেন কোলে বামুনপাড়া। আচ্ছা তারা আমাদের সহযোগিতা করেছিল। তারপরে গ্রামের একটি লোক আমাদের সহযোগিতা করেনি, বা থাকবার একটা কুঠিয়া বলে যাওয়া সেও বানিয়ে যায়নি। আমরা নিজস্ব প্রচেষ্টায় ভিক্ষু করে এই এই পাড়া ঘরটি তৈরি করলাম। তারপরে যাই হোক আস্তে আস্তে করে দুর্গা মন্দির, প্রথম বাবার আশীর্বাদে তারা মন্দির নিয়ে আমাকে নিয়ে এলাম, প্রতিষ্ঠা করলাম। তারপরে দুর্গা মন্দির, শিব মন্দির টাচ বহুদিন থাকার, রবীন্দ্র মন্দির প্রতিষ্ঠা করলাম। তারপরে বেচা মান্নাকে যাই এসেছিল কেনা মন্ত্রী মশাই আমাদের, এসে তাকে ধরে সাবমার্শাল কল, শ্মশান ঘাট থেকেও করেছি, হাইমার্কস লাইটটা করে দিয়েছি। আমার থাকাটা কুটিয়া সরকারি উনি বানিয়ে দিয়েছে। তখন আপনি এসেছিলেন বললেন কত সালে এখানে? 1979 সালে। আপনারা এসেছিলেন কোথা থেকে? আমরা এসেছিলাম আদ্যাপীঠ রামপুর সংঘ থেকে এসেছিলাম, আচ্ছা দক্ষিণেশ্বর। আচ্ছা ঘুরতে ঘুরতে একদিন যাচ্ছিলাম তারকেশ্বর, আচ্ছা তোর একটি সন্ধান পেলাম। একদিন বললো যে বাবা একটা শ্মশান খালি পড়ে আছে, আমি জানি না কোনো সাধু বাধু নেই। আমি ঠিক আছে যাবো কোনে। আচ্ছা বলছে তোরা বাবার ধাম ঘুরে ফুরে আমি এলাম 2 মাস পরে এখানে এলাম, ফাঁকা পড়ে আচ্ছা যে খালি পড়ে জঙ্গল, বন বাজার সব পড়ে আছে। শিব মন্দির, বাবার মন্দিরটুকু ভগ্নাংশ ভেঙে আছে, খোলার ঘর একটি। হ্যাঁ, এই শিব মন্দিরের অতীত কিছু জানেন? হ্যাঁ, ওইটুকু আমি ছিলাম এসে। আচ্ছা, আপনি যেখান থেকে দেখেছেন সেখান থেকে আজকে সেটা মন্দির সংস্কার করলাম। বাবার মন্দিরটুকু সব যা কিছু এই আমাদের হাত দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, মানুষজন সাহায্য সহযোগিতা মোটামুটি করে, তাই তো? খুব পার্সেন্টেজ কম, সেরকম করে না, গ্রামে সেরকম করে না। যেটা আপনি করছেন আমি কালেকশন করে আমি মাদকগিরি করে বাইরে বাইরে ঘুরবে যতখানি পেরেছি আজকে এতখানি উন্নয়নের কাজ চেষ্টা করেছি। আমাদের এখানকার যে গ্রাম, সেখানকার গ্রামের মানুষ না সেরকম সহযোগিতা করে না, সহযোগিতা না। হাত ওরা আসে বাড়িয়ে দেননি, ঠিক আছে। আমি উন্নয়ন করার পর ওরা আসে 16ই বৈশাখ। আচ্ছা, সেদিন বার্ষিক উৎসবে
সবাই এসে এক মিনিট হয়ে যাবে। ছিল না এখানে, আর এখানকার সারা বছর আমি বিক্রি করে এই জায়গাটাকে চালাচ্ছি, মেনটেন্স খরচা, 4টে মন্দিরের খরচা, নিজে খাওয়া, সমস্ত ওষুধপত্র যা কিছু। এই যে এত কিছু করা হয়েছে এগুলো রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে তো। হ্যাঁ, কি করবে আর, আমরা চলে গেলে আর কেউ একটু চোখ যদি না দিই কিচ্ছু থাকবে না। এই দরজাগুলো শিব মন্দিরের গ্রিলগুলো কিন্তু কেটে কেটে ইয়ে করবে। এই মন্দির গ্রিলগুলো বন্ধু কেটে নিয়ে মানুষ চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে। উনি বিশ্বাস। রিসরা। আচ্ছা। আর এখান থেকে আমি কলকাতায় থাকতাম, ওখান থেকে আমি আদ্যাপীঠ থাকি, মানে আমি বিভিন্ন জায়গায় থেকে থেকে লাস্টে আমি লাস্টে এখানে এখানে হরিদ্বার থেকে, কাশ্মীর থেকে, আপনার কি বলে মানে যত কিছু তীর্থস্থান আছে সব তীর্থস্থান ঘুরে লাস্টে আমি হরিপালে এসেছি। আমাদের এই কথাবার্তার সাথে কথোপকথনের সাথে আমি সবাই জানতে পারবে। আমি এখানে প্রথম আমি দক্ষিণেশ্বর আসি, দক্ষিণেশ্বর থেকে হরিদ্বারে যাই, হরিদ্বার থেকে আমি ইয়েতে যাই, কাশ্মীর যাই, কাশ্মীর থেকে মানে ভাগে ভাগে আমি কেটে কেটে যাচ্ছি। ওখান থেকে রজনঝোলা থেকে, ওখান থেকে গুরু তৈরি করলাম নাগা সন্ন্যাসী, উনি আমায় নিয়ে গেল কোথায়, এতে ননিতাল থেকে আমি এসেছি লাক্সারে, লাক্সার থেকে এসেছি আপনার এতে শিলিগুড়িতে। যখন আমি স্টেশনে বসে থাকি, একটি ছেলে আমায় বললো যে আপনি এই পথে যান, স্বামীজিকে পাবেন। আমার চোখে জল আসে, উনি আমাকে রাস্তা দেখিয়েছিল ওখানে যান, আপনার সব আছে। সেই থেকেই আমি এখানে রয়েছি। এলাকার বিধায়ক বেচারাম মান্না মহাশয় তার সহযোগিতায় অনেকখানি এগিয়েছে। উনি 10 বছর ধরে এখানে আসছে। বিধায়কের তরফ থেকে কিছু সাহায্য সহযোগিতা আপনি পেয়েছেন সরকারিভাবে। হ্যাঁ, সরকারি মানে অর্থ করি নয়, এমনি সাবমার্শালটি করে দিয়েছে, সাবমার্শালটি করে দিয়েছে, ঘাট করে দিয়েছে। কিন্তু কারেন্ট আমাদের নিয়ে সব পয়সা, পোল কিনে আমরা কারেন্ট নিয়েছি, গ্রামের লোক দেয় কারেন্টের যে বিল এটা সব আমাকে আমার দিতে হয়। আপনাদেরকেই দিতে হবে। সব কিছু। বড় আশ্রম যেটা আপনি সম্পূর্ণভাবে দাঁড় করিয়েছেন একক প্রচেষ্টায় দুজনে মিলে, তার জন্য আপনি যেটা বলছেন কিছু অবশ্যই মন্ত্রীর সৌজন্যে কিছু সরকারি সহযোগিতা আপনারা পেয়েছেন, যেমন লাইট পোস্ট বা টুকটাক কিছু পেয়েছেন আপনারা। আর বাকি সমস্ত রক্ষণাবেক্ষণ বা এত বড় আশ্রম পরিচালনা করার জন্য যেটুকু খরচা সব যেটা আসে সব আপনার ভিক্ষের দ্বারা চলছে, ভিক্ষের ধারা চলে। নিয়ে এসছে। দেখো মা, এবার বিষয়টা কি? হয়তো আমাদের 100 বছর 6 মাস হয়ে গেছে পূর্ণ। আমার আপনার বয়স 106, 1924 সালে আমার জন্ম। আছে আমি এর আগে দেখেছিলাম খুব পরিষ্কার আছে এগুলো, তো এগুলি কি এখন লোক পাওয়া যাচ্ছে না? না, অর্থকরীর ব্যাপার, এটা পরিষ্কার করতে গেলে তো একটা অর্থের প্রয়োজন হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্বেচ্ছাশ্রম মানে কেউ দেয় না, কেউ দিতে চায় না স্বেচ্ছাশ্রম, শুধু অর্থের যারা আসে অর্থের বিনিময়ে এই জায়গাটাকে ওনার পক্ষে ওনার দুজনের পক্ষে একা একা সম্ভব না এই জায়গাটা পরিষ্কার রাখা, তাও ওনারা চেষ্টা করেন। কিন্তু ওনাদের বয়স হয়েছে, আজকে একজনের বয়স 100 বছর শুনতে পেলেন, তো ওনাদের পক্ষে সম্ভব নয় এই জায়গাটাকে ক্লিন রাখা কায়িক পরিশ্রম করে, কিন্তু আজকে অর্থের অভাবে নিজেদেরকে কিনতে হবে। সব বিলকুল যা কিছু আছে। এটাই যদি একটা জানার ইচ্ছে হয় যে মাসে আপনাদের মোটামুটি কতটা বেয়ার করতে হচ্ছে এই আশ্রমটাকে চালানোর জন্য, বলার মতো নেই। কোনো হিসাব নেই আমাদের। এখানে কোনো হিসাব নেই, এখানে যা আসছে সব শুনে যায়। যেমন নদীর জল আমি রাখা যায় না, এই জায়গাটায় কষ্ট করি, একে বলি ওকে বলি, যদি এনে পৌঁছানো না সে আসে, এই মশাদি চলি। হ্যাঁ, এই একটা মন্দির পড়ে আছে, এটা মনে পড়ে যাচ্ছে, কেউ লক্ষ্য নেই, যদি আমি না করি হবে না। সবাই বলে আমার বাবার মন্দির, আমাদের মন্দির, ঠাকুরের মন্দির, ঠিক আছে সবই বলি, কিন্তু তার গায়ে তো রং দিতে কেউ করবে, কেউ আর দেখবে তাকাবে না, মানে রক্ষণাবেক্ষণের জন্য কেউ নেই। অর্ণব একটা জিনিস দেখতে পেলাম এখনো পর্যন্ত, বা বন্ধুদের বলবো যে আশ্রমের পরিবেশ বা যেটা দেখতে পেলাম আমরা, বেশ বড় একটা অংশ, এবং এর যে সম্পূর্ণ নির্মাণ কাজ করতে বহু টাকা খরচা হয়েছে, উনি করেছেন, উনি কিন্তু কালেকশন করে করে এইভাবে সবকিছু করেছেন। কিন্তু যেটা বর্তমানে প্রয়োজন হলো কিছু কিছু জায়গা হয়তো রক্ষণাবেক্ষণের প্রয়োজন হচ্ছে, সেটা কিন্তু উনি পেরে উঠছেন না, বা মানুষের সেইভাবে কিন্তু সহযোগিতার হাত না, মানুষ বাড়িয়ে দিচ্ছে না, একদম না।
এখন যেটা দরকার সেটা হচ্ছে কিছু সহৃদয় মানুষ, কিছু শ্রদ্ধালু মানুষ যদি এখানে আগিয়ে আসেন, তাহলে এই আশ্রমটা আরো ডেভেলপ আরো উন্নতি সুন্দর হবে এবং মায়েদের আশা, মা বাবার যে ইচ্ছা সেটাও পূরণ হবে। তো এই সুন্দর একটা আশ্রম, যা কিনা শুধুমাত্র আগে জঙ্গল হয়ে পড়েছিল, সেই আশ্রমকে ওনারা রূপদান করেছেন এত সুন্দর করে, সুশৃঙ্খল ভাবে। সেই আশ্রম কিন্তু আজ প্রায় ভগ্নপ্রায়। হয়তো এনাদের সেই জায়গা না থাকলে, সেই কায়িক পরিশ্রমের জায়গা, সেই শারীরিক জায়গা, সক্ষমতার জায়গা না থাকলে হয়তো এই আশ্রমকে আর চালাতে পারবেন না। তাই বলবো বন্ধুরা, যদি কোনো সহৃদয় ব্যক্তি এই ভিডিও আমাদের দেখে থাকেন, যদি আপনাদের কারোর মধ্যে কোনো ভালোবাসার উদ্রেক হয় এই আশ্রমের প্রতি এই ভিডিও দেখার পর, তাহলে বলবো বন্ধুরা, সামর্থ্য মতো একটু আগিয়ে আসুন। না, কাউকে জোর করার নেই, যদি কারো পক্ষে সম্ভব হয় আশ্রমকে ভালোবেসে, শুধু এটুকুই বলবো। তো বন্ধুরা, আপনারা সব শুনলেন, এতক্ষণ আপনারা দেখলেন আমরা মহারাজ মায়ের সঙ্গে কথা বললাম। ওনারা ওনাদের সবকিছু দিয়ে দিয়েছেন এই আশ্রমকে কেন্দ্র করে। ওনাদের নিজস্ব বলে কিন্তু কিছু নেই, যেটা শুনলাম। কিন্তু বর্তমানে আজকে ওনাদের যে বয়স, আজকে ওনার বয়স শুনলেন 100 কিন্তু অতিক্রম করে গেছে। সেই জায়গা থেকে আর কায়িক পরিশ্রম করে বা ভিক্ষাবৃত্তি করে উনি যেটা এতদিন করেছেন সেটা কিন্তু আর করতে পারছেন না। এই আশ্রমকে যে রূপদান করেছেন, একটা সময় জঙ্গল হয়ে পড়েছিল, সেই জায়গা থেকে যেটা দেখালাম সেই রূপদান আজ করেছেন, কিন্তু আর কিন্তু পারছেন না। যদি কোনো সহৃদয় ব্যক্তি থেকে থাকেন, আপনারা এনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই আশ্রমকে, এই সুন্দর প্রতিষ্ঠিত একটা আশ্রম, এত অপূর্ব, যেখানে যার নৈসর্গিক দৃশ্য, সেটাকে অবলুপ্তির হাত থেকে বাঁচাতে আমরা আবেদন করব। যদি কারোর পক্ষে সম্ভব হয় তো আপনারা আগিয়ে আসুন। আমরা ঠিকানা বলে দিচ্ছি এখানে কিভাবে আসবেন। সেটা হলো, আপনি যদি হাওড়া থেকে আসেন, হাওড়া তারকেশ্বরগামী যে কোনো ট্রেন ধরে, আপনি হাওড়া তারকেশ্বরগামী যে কোনো ট্রেন ধরে আপনি হরিপুর স্টেশনে নামুন। ওখানে নামার পরে অটো, টিকিট কাউন্টারের ঠিক নিচে ওখানে আছে অটো। অটো ধরে আপনি বলুন যে আমি যাব জামাইবাটি, জামাইবাটি পুলের আগে, বা বলবেন পাঠশালার ধারে, গোপীনগর পাঠশালার ধার, গোপীনগর পাঠশালার ধার বললে ওখানে নামিয়ে দিলে, ওখান থেকে আপনি যে কোনো কাউকে বলবেন যে আমি ভোলাগিরি মহারাজের আশ্রম যাব, ভোলাগিরি মহারাজের আশ্রম যাব, বা শিবশঙ্কর আশ্রম যাব। আপনাকে যে কেউ দেখিয়ে দেবে। ওখান থেকে হয়তো 20 থেকে 25 সেকেন্ড হাঁটা পথ অটো থেকে নেমে। তো আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। আর যদি আপনি বাই রোড আসেন শ্রীরামপুর থেকে বা তারকেশ্বর থেকে, তাহলে তারকেশ্বর শ্রীরামপুর রোড ধরুন, ধরে গোপীনগর বলে একটা জায়গা আছে। এখানে এই মালিয়া এবং বাসুদেবপুরের মাঝখানে গোপীনগর বলে একটা জায়গা আছে। সেই গোপীনগর চৌমাথা থেকে আপনি চলে আসুন বাঁদিকে জামাইবাটির দিকে, বা ওখানে কাউকে জিজ্ঞাসা করুন যে আমি ভোলাগিরি মহারাজের আশ্রমে যাব, উনি দেখিয়ে দেবেন একেবারেই সামনে। তো মহারাজ, আপনার কি কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে। তো নাম্বারটা একটু বলে দিন, যাতে বন্ধুরা প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করতে পারে। বলুন। 9732768750। নাম্বারটা আরেকবার বলে দিন। 9732768750। তো বন্ধুরা, মহারাজের নাম্বার উনি নিজেই বলে দিলেন, আপনারা শুনলেন। যদি আপনাদের মনে হয় ওনার সাথে কথা বলার কোনো ব্যাপারে প্রয়োজন আছে, তো আপনারা এই নম্বরে কল করে মহারাজের সাথে কথা বলতে পারেন। আপনারা আসুন। যদি মনে হয়, আবারও বলছি, এই আশ্রমকে, এই সুন্দর আশ্রমকে, দুজনের দ্বারা প্রতিষ্ঠিত এই সুন্দর আশ্রমকে অবলুপ্তির হাত থেকে বাঁচাতে যদি আপনার মন চায়, আপনি এগিয়ে আসুন। এবং এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, একটু লাইক করে দিন বন্ধুরা, যাতে পরবর্তীকালে পরবর্তী ভিডিও, এরকম কোনো ভিডিও, যে ভিডিও হয়তো আপনারা দেখেননি, আপনাদের অজানা যে বিষয়, সেই ধরনের বিষয় যাতে আমাদের আনতে সুবিধা হয়, আমরা মোটিভেট হই। সেই কারণে আপনারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা এখনো করেননি তাদের বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।
নমস্কার।